আমাদের আলোচ্য বিষয় অর্গান অফ মেডিসিন গ্রন্থের অ্যাফ্রোজম 11 অর্থাৎ সূত্র 11। আমরা আজ 11 নম্বর সূত্রটা কি আলোচনা করা হয়েছে এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে 11 নম্বর সূত্রটা কি বলছে। বলছে when a person falls ill in its only his spiritual self-acting automatic vital force everywhere present in his organism that is primary deterrence by the dynamic influence upon it of a morbid agent inimical to life. It is only the vital principle. Adherence to such an abnormal state that can furnish the organism with its desirable sensations and inimical to it the irregular process which we called disease, for as a power invisible in itself and only cognizable by its effects on the organism, its morbid disarrangement only makes itself known by the manifestation of disease in the sensations and functions of those parts of the organism exposed the sense of the observer and physician, that is by morbid symptoms, and in no other way can it make itself know. এটা ছিল আমাদের ইংরেজিটা অ্যাফ্রোজম 11। প্রথমে এখানে যে কথাটা বলছে যে when a person falls ill, এখানে ফলস ইল মানে যখন ব্যক্তিটা রোগে আক্রান্ত হলো বা পীড়িত হলো। তারপর শব্দটা আছে স্পিরিচুয়াল অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা আত্মার সদৃশ। আমি গত ক্লাসে বলছিলাম যে নট ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে সেলফ অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়। এরপরের শব্দটা ডিআরএন্স বিশৃঙ্খলা বা সঞ্চারিত করা। ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বা গতিশীল। এখানে বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব। মরবিফিক মানে বৈরী বা শত্রুভাবাপন্ন। এজেন্ট শব্দের অর্থ হচ্ছে দালাল, সহযোগী। ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে অনিরাপদ বা ক্ষতিকর। ভাইটাল প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে জীবনী শক্তি। অ্যাবনর্মাল শব্দের অর্থ অস্বাভাবিক। স্টেট মানে অবস্থা। ফার্নিশ সজ্জিত। ডিঅ্যারেঞ্জেবল মানে অসমত বা বিশৃঙ্খলিত। সেন্সেশনস মানে সংবেদন। ইনক্লিন মানে প্রবণতা। ইরেগুলার মানে অনিয়মিত। প্রসেস মানে প্রক্রিয়া। ডিজিজ মানে রোগ বা ব্যাধি। ইনভিজিবল শব্দ অর্থ হচ্ছে অদৃশ্য। কগনিজেবল মানে জ্ঞানীয় বা বোধগম্য। ইফেক্ট শব্দের অর্থ প্রভাব। মরবিড শব্দের অর্থ অসুস্থতা, রুগ্নতা বা ব্যাধিগ্রস্ততা। ডিঅ্যারেঞ্জমেন্ট মানে বিশৃঙ্খলা। ম্যানিফেস্টেশন মানে প্রকাশ করা বা প্রকাশ। ফাংশনস মানে ক্রিয়াকলাপ। এক্সপোজড মানে উন্মুক্ত করে বা সংবাদ দেয় বা প্রকাশ করে। অবজারভার মানে পর্যবেক্ষক, যিনি পর্যবেক্ষণ করেন। ফিজিশিয়ান চিকিৎসক। মরবিড মানে আমরা আগেই জেনেছি যে অসুস্থতা। আর মরবিড সিমটম শব্দের অর্থ হচ্ছে অসুস্থকর লক্ষণ সমূহ। এই ছিল আমাদের মোটামুটি আমাদের যে শব্দের অর্থগুলো। এখন আমরা এই সূত্রের
বাংলাটা জেনে নিই। তো আমরা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি যে when a person falls ill in it is only this spiritual self-acting automatic vital force। মানুষ যখন পীড়িত হয় এটি অপার্থিব বা যেটা বলছিলাম নট ম্যাটেরিয়ালস স্বয়ংক্রিয় স্বতঃসিদ্ধ জীবনের শক্তি তার দেহে সর্বত্র বিদ্যমান, যা প্রথম জীবনের প্রতি বৈরী রোগ উৎপাদন শক্তির অদৃশ্য প্রভাব কর্তৃক বিশৃঙ্খলিত হয়। এটি শুধুমাত্র জীবনের শক্তি, এটি বিশৃঙ্খলিত হয়ে এমন একটি অস্বাভাবিক অবস্থায় পরিণত হয় যা দেহটিকে এমন বিরক্তিকর অনুভূতিতে সজ্জিত করে এবং বিশৃঙ্খলিত কার্যকলাপে উদ্বুদ্ধ করে, যাকে আমরা ব্যাধি বলি। যেহেতু স্বয়ং এর মধ্যে একটি শক্তি অদৃশ্য অবস্থায় আছে এবং যা কেবল দেহের উপর এর ক্রিয়া দ্বারাই বোধগম্য হয়, এর রোগ সংক্রান্ত বিশৃঙ্খলা অনুভূতি সমূহে এবং দেহের ওই সব অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপের রোগ প্রকাশের মাধ্যমেই কেবল নিজেকে প্রকাশ করে, যা পর্যবেক্ষক এবং চিকিৎসকের ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ রোগ লক্ষণ সমূহের মাধ্যমে এবং অন্য কোনোভাবে এটি স্বরূপ নিজেকে প্রকাশ করতে পারে না। বলা আছে এভরিহোয়ার প্রেজেন্ট ইন ইটস অর্গানিজম দ্যাট ইজ প্রাইমারি ডিজারেন্স বাই দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স আপন অফ ইট অফ এ morbid agent inimical to life. It is only the vital principle. এই ভাইটাল প্রিন্সিপালটাই কিন্তু সর্বপ্রথমে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হওয়ার পরে সে কি করছে, বিশৃঙ্খলিত হচ্ছে এবং এটি শুধুমাত্র জীবন শক্তি এবং এটি বিশৃঙ্খলিত হয়ে এমন একটি অস্বাভাবিক অবস্থায় পরিণত হয় যা দেহটিকে এর বিরক্তিকর অনুভূতিতে সজ্জিত করে। অর্থাৎ প্রথমে কি হয়, জীবনী শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়। রোগ শক্তি দ্বারা আক্রান্ত হওয়ার পরে আমি গত ক্লাসেও বলছিলাম যে সে প্রথমে কি করে, মনের উপর একটা প্রভাব সৃষ্টি করে এবং মন বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ করে এবং তার প্রভাব যে শরীরের উপরেও পড়ে, কারণ মনও তো অদৃশ্য, মন অদৃশ্য, জীবনী শক্তি অদৃশ্য, রোগ শক্তি অদৃশ্য, শুধু দৃশ্যমান হচ্ছে আমাদের দেহটা। তাহলে আমাদের এই দেহের উপরেই কিন্তু মন আক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের দেহের উপরে প্রভাব পড়তে থাকে এবং মন আমাদের কি করে, বিভিন্ন লক্ষণ প্রকাশ করে, মনে চাঞ্চল্যতা তৈরি হয়, বিভিন্ন রোগ কষ্ট তৈরি হয়, এগুলোও কিন্তু আমাদের শরীর ভোগ করে। আবার মন কি করে, শরীরের মাধ্যম দিয়েও কিছু জিনিস আমাদেরকে প্রকাশ করে, যেমন টিউমার, আঁচিল, এগুলোকে বলা হয় সাইন, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এই সিমটম এবং সাইন এটা তৈরি করছে কোন সময়, যখন আমাদের জীবনী শক্তিটা বিশৃঙ্খলিত হচ্ছে। কিভাবে আমাদের জীবনী শক্তিটা বিশৃঙ্খলিত হচ্ছে, অশুভ রোগ শক্তির কারণে। যেহেতু এটা অর্থাৎ জীবনী শক্তি যেহেতু নিজেই অদৃশ্য অবস্থা আছে এবং যা কেবল দেহের উপরে ক্রিয়া দ্বারা বোধগম্য হয়, আমাদের যে জীবনী শক্তির যে প্রমাণটা, এই প্রমাণটা আমরা কিভাবে পাই, যখন সে মনের উপরে বা দেহের উপরে তার ক্রিয়াটা করে, তখন সেই ক্রিয়া দ্বারাই কিন্তু আমরা এটা বোধগম্য হতে পারি, আমরা জানতে পারি যে হ্যাঁ আমরা এখন অসুস্থ হয়েছে, আমাদের যে বিভিন্ন অসুবিধাগুলো এখন আমরা জানতে পারি। এই রোগ সংক্রান্ত বিশৃঙ্খলা অনুভূতি সমূহ এবং দেহের উপরে এই সব অঙ্গ প্রত্যঙ্গের কলাপে রোগ প্রকাশের মাধ্যমেই কেবল নিজেকে প্রকাশ করে। অর্থাৎ জীবনী শক্তি যে আমাদের এখানে যে প্রকাশ করছে, জীবনী শক্তি যদি সুশৃঙ্খল থাকে আমরা কিন্তু জীবনী শক্তি বুঝতে পারি না। আমরা একমাত্র বুঝতে পারি যখন সে অসুস্থ হয়ে পড়ে। যেমন দেখেন, আপনার জীবনী শক্তি বোঝার দরকার নেই, আমাদের যে এগুলো আছে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, মনে করেন আপনার পায়ের বুড়ো আঙুল,
বা পায়ের তলা বা পায়ের উপরে বা হাতের উপরে বা ঘাড় বা পিঠ আপনার আছে কিনা আপনি কিন্তু অনুভব করেন না। আপনি অনুভব কোন সময় করেন? যখন পায়ের উপরে একটা মশা পড়ে, তখনই বোঝা যায় যে হ্যাঁ এখানে একটা আমার পা আছে। এর আগে কিন্তু আমাদের অনুভূতিতে আসে না। মানুষ যত সুস্থ থাকবে তত সেগুলো ভুলে যাবে, আর মানুষ যত অসুস্থ হবে তত ওখানে বারবার মনে পড়বে। মনে করে আপনার চোখে ব্যথা করতেছে, এই চোখের ব্যথা যখন করবে তখন চোখ নামক বস্তুটা আপনাকে বারবার আপনার সামনে ঘুরে চলে আসবে। আপনার মাথা ব্যথা করতেছে, তখন সমস্ত ক্রিয়াকলাপগুলো, মাথার অনুভূতিটা তখন চলে আসবে। আপনি স্বাভাবিক অবস্থায় যখন থাকেন তখন কিন্তু এগুলো অনুভূতিতে আসে না। অনুভূতিতে আসে কখন? যখন আমরা রোগগ্রস্ত হয়ে যাই। আমাদের যে জীবনী শক্তির যে অবস্থাটা এবং এই যে বিশৃঙ্খলা অবস্থাটা, এটা শুধুমাত্র আমাদের দেহের এবং মনের যে ক্রিয়াকলাপ আছে, এই ক্রিয়াকলাপ দ্বারা আমরা শুধু প্রকাশ করতে পারি। এবং এটা কিভাবে করতে হবে? যারা পর্যবেক্ষক থাকবে, অর্থাৎ তাকে যারা দেখে, তারা এই অসুস্থ অবস্থাটা বুঝতে পারে যে হ্যাঁ এখন সে বমি করছে, এখন তার খিঁচুনি উঠছে, অথবা একজন ডাক্তার যখন যায় তখন উনি এটা বুঝতে পারেন। তো আমরা দেখছিলাম 6 নম্বর সূত্রে যে আমরা কিভাবে রোগ লক্ষণগুলো সংগ্রহ করব। তখন আমরা কিন্তু ওখানে আলোচনা করছিলাম যে রুগী যা বলে, রুগীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচর্যাকারী যা বলে, রুগী আর চিকিৎসক নিজে যা পর্যবেক্ষণ করে পান, এই সব কিছুই হচ্ছে কি রোগ লক্ষণ। এবং এইগুলোর স্বরূপে সে প্রকাশ করে। কাকে প্রকাশ করে? রোগকে প্রকাশ করে। এবং এই প্রকাশিত লক্ষণ ছাড়া রোগ আর কিছুই না। আমরা যদি মনে করি যে ফোড়াটা আমার রোগ, টিউমারটা আমার রোগ, না, এগুলো কিন্তু রোগ না, যেটা বারবার বলা হচ্ছে। তাহলে আমরা একটু ছোট করে বলি, মানুষ যখন পীড়িত হয় তখন সর্বপ্রথম আমাদের যে জীবনী শক্তি আছে সেই জীবনী শক্তি প্রথমে আক্রান্ত হয়। এবং জীবনী শক্তি আক্রান্ত হওয়ার পরে সে একটা বিশৃঙ্খলা তৈরি করে, একটা অসুস্থ অবস্থা তৈরি করে আমাদের দেহ মনে। এই দেহ মনের বিশৃঙ্খলা, এই অনুভূতি, এই ক্রিয়াকলাপ যা একজন পর্যবেক্ষক বা একজন চিকিৎসক এখানে পর্যবেক্ষণ করে, এর মাধ্যমেই সে কি করে? রোগকে প্রকাশ করে, অর্থাৎ রোগ সম্পর্কে সে জানতে পারে। বলছে যে বাই মোরবিড সিমটমস অ্যান্ড ইন নো আদার ওয়েজ ক্যান ইট মেক ইটসেলফ নোন। বলছে আর কোনো উপায়ে এটা জানার সম্ভব না, শুধুমাত্র এই রোগ অবস্থার লক্ষণ ছাড়া, অর্থাৎ রোগ লক্ষণ ছাড়া রোগকে বোঝার আর কোনো পথ বা ওয়ে নেই। এই ছিল মূলত আজকের আমাদের 11 নম্বর সূত্রের আলোচনা। শক্তিরা আক্রান্ত হয় তখন জীবনী শক্তি যে রোগ লক্ষণগুলো প্রকাশ করে বা যে কষ্টকর উপসর্গগুলো দেখা যায়, কষ্টগুলো দেখা যায়, এই কষ্টগুলোকেই আমরা রোগ বলি। যে জীবনী শক্তি যখন রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয় তখন যে কষ্টকর লক্ষণগুলো বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মাধ্যমে প্রকাশ পায়, যেগুলো অস্বাভাবিক অবস্থা, এই অস্বাভাবিক অবস্থাগুলোই হচ্ছে আমাদের রোগ। স্যার, এই রোগ লক্ষণ জীবনী শক্তি যখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তখন প্রথমে তো আগে মনেই তো আমাদের মনস্তরে তো আগে আক্রান্ত হয়, তারপরে তো দেহস্তরে আসে। এখানে কথা অনেক রকমের আছে দাদা, কারণ আমরা এখানে দুটো শক্তি, একটা হচ্ছে দেহ একটা শক্তি আর জীবনী শক্তি আর একটা শক্তি। দেহ দ্বারা প্রকাশিত হয় যে রোগ লক্ষণগুলো, আমরা কিন্তু সবসময় যে মানসিক স্তর আক্রান্ত হয় তা না। আগে আক্রান্ত অনেক সময় দেখা যাচ্ছে যে বাহ্য আক্রান্ত অনেক সময় দেহ দ্বারাও হয়, হ্যাঁ, সেটা মনের দ্বারা বিকশিত হয় বা ফুটে ওঠে। সবসময় যে মানুষের মনটাই আগে আক্রান্ত হয় তা কিন্তু না। হ্যাঁ, কারণ আমি একটা আঘাত পেলাম, আঘাত একটা বাহ্য কারণ, এবং সেখানে আমার যে দরদ হয় ওখানে জীবনী শক্তির ক্রিয়া আছে, ক্রিয়া আছে বিধায় মনটা ওখানে নিবিষ্ট হয়। যেমন আমরা স্বাভাবিক অবস্থা চলাফেরা করি, সামান্য ছোটখাটো ছোটখাটো আঘাত আমাদের আমলে আসে না, কিন্তু একটা আঘাতপ্রাপ্ত স্থানে যদি সামান্যতম স্পর্শ করা হয় সেখানে একটা তীব্র অনুভূতি আমরা অনুভব করি।
এটা কেন? এটা হচ্ছে ওখানে জীবনী শক্তি সক্রিয় আছে, তাই এটা অনুভূতি শক্তি দ্বারা প্রকাশ পায়। তো এটা আসলে যে মানে এটা পরিপূরক, কারণ দেহ না থাকলে তো মনের বিকাশ নেই, কারণ মনের বিকাশ তো দেহের মাধ্যমেই হয়। হ্যাঁ, আমাদের দেহ আছে বিধায় মনটা আছে, আর মন এবং দেহ পরিপূরক, যদিও এটাকে আলাদা করে অনেক সময় আমরা অনুভব করি, কিন্তু আসলে তো এটা পরিপূরক। আমাদের দেহ ছাড়া আমাদের জীবনী শক্তি বলেন, আত্মা বলেন, মন বলেন, কোনো অস্তিত্ব নেই। আবার এগুলোর অভাবে আমাদের দেহের কোনো মূল্য নেই। অর্থাৎ একটা হচ্ছে আরেকটার পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। এখন আমাদের রোগ কিভাবে হয়? আমাদের রোগগুলো যে মাধ্যমগুলো আছে, যেমন আমাদের রোগগুলো বংশগত রোগ হতে পারে, আমাদের রোগগুলো সহপরিচিত হতে পারে, আমাদের রোগগুলো দুর্ঘটনা জনিত হতে পারে। এখন যে রোগগুলো আমাদের বংশগত এবং সাধারণত সহপরিচিত, এই রোগগুলো প্রথমে আমাদের মন দ্বারা বেশি জীবনী শক্তি সরাসরি এগুলো নিতে পারে। কিন্তু মেন্টাল বা দুর্ঘটনাজনিত যে রোগগুলো আছে সেগুলো আমাদের প্রথমেই আমাদের শরীর এটা পায়। যেমন আমার যদি হাতে আঘাত লাগে, পায়ে আঘাত লাগে, সেই আঘাতটা কিন্তু আমাদের শরীরেই লাগে। কিন্তু সেখানে যদি আমাদের জীবনী শক্তি উপস্থিত না থাকে তাহলে কিন্তু আমরা সেখানে কোনো অনুভব করতে পারি না। মনে করেন একজনের একটা হাত প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড হয়ে যাওয়ার অর্থই হচ্ছে সেখানে কিন্তু শারীরিক সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া চলতে পারে, কিন্তু সেখানে আমাদের অনুভূতি থাকে না, অর্থাৎ আমাদের সেখানে সেন্সেশন থাকে না। সেন্সেশন না থাকার কারণে কিন্তু আমরা ওখানে চিমটি দিলেও ব্যথা পাইনি, অর্থাৎ ওখানে আমাদের জীবনী শক্তির উপস্থিতি নেই। আবার বাবু যে কথা বললেন যে আমাদের এক জায়গায় কেটে গেছে, সামান্য টাচ করলে আমরা সেখানে ব্যথা পাচ্ছি, কারণ ওখানে জীবনী শক্তিটা খুব অ্যাক্টিভ অবস্থায় ওখানে আছে, সে ওখানে মেরামতের কাজ করতেছে। অর্থাৎ আমরা যে স্নায়ুতন্ত্রের মাধ্যমে দৈহিক যে রোগগুলো আমাদের হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল যে রোগগুলো আমাদের হয়, সেটা আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের জীবনী শক্তি এটা গ্রহণ করে, এবং জীবনী শক্তি গ্রহণ করার পরেও কিন্তু সে আবার সে মনের উপর চাপ সৃষ্টি করে। ওই যে কথাটা আমি বলছিলাম যে আমার পায়ে একটা মশা পড়ছে, যে পায়ে মশা পড়ছে, এটা কিন্তু আগে আমার জীবনী শক্তি অ্যাটাক হয়নি। অ্যাটাক হয়েছে কে? আমাদের পা অ্যাটাক হয়েছে স্নায়ুর মধ্য দিয়ে আমাদের জীবনী শক্তিকে সংবাদটা পৌঁছায় দিচ্ছে, এবং জীবনী শক্তি যখন এটাকে অস্বাভাবিকতা মনে করতেছে তখনই কিন্তু আমার হাতটা যে ওখানে লাগতেছে, এবং এটা অটোমেটিকলি হচ্ছে। এই জন্যে এখানে বলা হচ্ছে যে সেলফ অ্যাক্টিং অটোমেটিকলি, যে কথাটা বলছে যে সেলফ অ্যাক্টিং, অর্থাৎ সে নিজের কাজ নিজেই করে, সে কিন্তু অন্য কারোর লাগে না, সে করে, এবং সেটা কি করে? অটোমেটিকলি করে, সে স্বয়ংক্রিয়ভাবে করে, এটা স্বতঃস্ফূর্তভাবে করে। তাহলে আমরা দেখলাম কি বিষয়টা, যে আমাদের যে জীবনের শক্তি, এই জীবনের শক্তি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত কিন্তু আপনি কোনো অনুভূতি পাচ্ছেন না, সেটা দেহে হোক আর মনে হোক। আমরা মনেও আঘাত পেতে পারি, আমরা দেহে আঘাত না পেয়ে আমরা মনে আঘাত পাইতে পারি না। এখন একজন একটা খারাপ কথা বললো, একটা কটু কথা বললো, তা বললে আমি মনে আঘাত পাবো না? এই মনের আঘাত পাওয়া তো মনটা সরাসরি আঘাত পায় না, সরাসরি আঘাত পায়, এটা জীবনী শক্তি হয়েই আসে। আর এই জীবনী শক্তির সেন্সিটিভিটির পরেই কিন্তু এটা নির্ভর করে। যেমন দেখেন অনেক লোক আছে আপনার পাশেই, তাকে আপনি অপমানসূচক কথা বলছেন, ওনার কিচ্ছু হচ্ছে না, উনি কিছু মনেই করে নেই, মনেই রাখেনি। আবার আরেকজনের ছোট্ট একটা কথা বলছেন, উনি ওইটা নিয়ে সারা রাত গবেষণা করছেন, সারা রাত উনি কষ্ট পাচ্ছেন। এইটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে জীবনী শক্তির এই যে সেন্সিটিভিটি, অর্থাৎ অনুভূতি প্রবণতা পরে নির্ভর করে যে সে কতটুকু আঘাত পাইলো বা কতটুকু সে আক্রান্ত হলো। আবার দেখেন, আমি যদি দেহ রাজ্যের কথা বলি, আপনি যে আঘাতটা পিঠে সহ্য করতে পারেন, যে আঘাতটা আপনি হাতের তালুতে সহ্য করতে পারেন, নিশ্চয়ই এই আঘাতটা আপনি কানে বা নাকে বা চোখে আপনি কি করতে পারবেন? এই আঘাতটা আপনি সহ্য করতে পারবেন না, কারণ এই জায়গাগুলো বেশি সেন্সিটিভ, বেশি সংবেদনশীল। এইগুলো জায়গায় আমাদের কি, যেমন আমরা এই যে আমাদের যে প্রান্ত দেশগুলো আছে, যেমন আমাদের যে হাতের আঙুলের পাশ বা যে প্রান্ত দেশগুলো আছে, এখানে আঘাত লাগলে আমরা খুব দ্রুত আক্রান্ত হই এবং বেশ আক্রান্ত হই, কারণ
এখানে সেনসিটিভ নার্ভগুলো প্রান্ত দেশে বেশি অবস্থান করে, অর্থাৎ এই প্রান্ত দেশগুলোতে আমাদের জীবনের শক্তির উপস্থিতি এখানে বেশি থাকে। আবার দেখেন, একই আঘাত আপনি পিঠে যেটা সহ্য করতে পারছেন, সেটা যদি একটা 5 বছরের বাচ্চাকে দেওয়া হয়, সে কিন্তু এটা সহ্য করতে পারছে না, তার দম লেগে যাবে। অথচ আপনি খাইলেন একই মাপের একটা ঘুষি, আপনি খাইলেন পিঠে, আপনার একটু ব্যথা লাগলো, একটু পরে ঠিক হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে সেই আঘাতটা যদি একটা বাচ্চার পিঠে দেওয়া হয়, তাহলে কি হবে, ও অজ্ঞান হয়ে যেতে পারে, অনেক ব্যথা পেতে পারে, কারণ তার ওই যে জীবনী শক্তির যে অনুভূতি ক্ষমতা তার অত্যন্ত প্রবল থাকে। এবং মানুষ যত এটা বয়োবৃদ্ধ হতে থাকে বা মানুষ যত জিমন্যাস্টিক্স করতে থাকে, তার দেহকে সে যত সুসংগঠিত করতে থাকে, তখন এই বাইরের যে জায়গাগুলো সেইগুলো শক্ত হয়ে যায়, অনুভূতিগুলো এখান থেকে কমে আসে, যে কারণে ওই আঘাতটা আর ওই আঘাতটা এক হয় না। যে আঘাতই হোক, সেটা শরীরে হোক আর মনে হোক, সেটা অ্যাক্সিডেন্টাল হোক, সে যেই হোক না কেন, রোগ যেখান থেকে আসুক না কেন, ওই কেন্দ্র হয়েই তাকে আসতে হবে, তাছাড়া হবে না। যেখানে জীবনী শক্তির উপস্থিতি নেই, সেখানে কোনো অস্বাভাবিকতা হলে জীবনী শক্তি কোনো রেসপন্স করবে না। আরো একটা কথা বলি আপনাদের, মনে করেন যে একটা রুগী, অসুস্থ রুগী, হঠাৎ করে সে, তার কোনো রোগ লক্ষণ নেই, তার কোনো কষ্টকর লক্ষণ নেই, তাকে খুব সুস্থ দেখাচ্ছে, সে বলছে না আমার আজ সকাল থেকে কোনো লক্ষণ নেই, অথচ তার 1 ঘন্টা আগেও বা 10 মিনিট আগেও সে প্রচন্ডভাবে অসুস্থ ছিল, এখন সে আর কোনো অসুস্থতা বোধ করতেছে না। কেন করতেছে না? কারণ তার জীবনের শক্তি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সে আর কোনো প্রতিরোধ করতেছে না, ওই লোকটা মারা যাবে, ইমিডিয়েট মারা যাবে। আবার দেখেন, যদি এত দূর না আসে, আরেকটু আগে আসি, অনেক রোগীর ক্ষেত্রে আপনি ওষুধ দিচ্ছেন, কোনো প্রতিক্রিয়া তৈরি করছে না, জীবনী শক্তিটা গ্রহণ করতেছে না। জীবনী শক্তির যে পাওয়ার বা যে তার যে অ্যাক্টিং পাওয়ার, এই অ্যাক্টিং পাওয়ারটা তার নষ্ট হয়ে গেছে বা সীমিত হয়ে গেছে। ওষুধ আপনার ওষুধ ক্রিয়া করতেছে, বাট জীবনী শক্তি কোনো প্রতিক্রিয়া করতেছে না। এবং জীবনী শক্তি যতক্ষণ প্রতিক্রিয়া না করবে, ততক্ষণ রোগ শক্তি ওখান থেকে যাবে না। এবং জীবনী শক্তি যতক্ষণ প্রতিক্রিয়া না তৈরি করবে, ততক্ষণ কোনো অ্যাবনর্মাল স্টেট তৈরি হবে না, সেটা সেন্সেশনে হোক আর ফাংশনে হোক।